আমরা ফিজিক্সে লাস্ট দিন কি পড়ছিলাম, আমরা দেখছিলাম যে কাইনেটিক এনার্জি তারপর পোটেনশিয়াল এনার্জি এইটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। আর এর পাশাপাশি হচ্ছে আমরা কিছু ম্যাথ সলভ করছিলাম, তাই না? এগুলো দিয়ে যে কোনো একটা হাইটে পোটেনশিয়াল এনার্জি কত, কাইনেটিক এনার্জি কত, ইটসেট্রা। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা ওয়ার্কের আরও কিছু টাফ ভ্যারিয়েশন দেখব। মানে আমরা এর আগে যেগুলো দেখছি ওগুলো ছিল নর্মাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, আর মাঝখানে হয়তো কোনো একটা অ্যাঙ্গেল ছিল। বাট আজকে হচ্ছে আমরা আরেকটু টাফ টাইপের ওয়ার্ক এনার্জি পাওয়ারের ম্যাথ দেখব। এগুলা ইউজুয়ালি দেখা যায় তোমার টার্ম পরীক্ষায় আসতে পারে, অথবা তুমি যদি ধরো কোথাও পরে লাস্টের দিকে মডেল টেস্ট দাও তখন হয়তো এগুলো ফেস করবা। বাট এগুলো ইউজুয়ালি গাইডে বা অন্য কোথাও নাই। মানে এগুলো একটু টাফ টাইপের কোশ্চেন, হয়তো তোমার স্কুলের কোশ্চেন যদি টাফ করে তখন এরকম একটা কোশ্চেন দিতে পারে। সো আমরা কয়েকটা ওয়ার্ক বের করার ম্যাথ দেখবো আর কি। আচ্ছা, সো আমরা এই পর্যন্ত দেখছি যে ওয়ার্ক বের করার জন্য আমার কি লাগে, ফোর্স লাগে, ডিসপ্লেসমেন্ট লাগে, আর হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা জানা লাগে। তো এখন আমরা এরকম একটা ম্যাথ দেখব যে ধরো এইখানে গ্রাউন্ডের উপর একটা ব্রিক ছিল, এরকম একটা ব্রিক আছে। এখন এই ব্রিকটা প্রথমে হচ্ছে শোয়ানো ছিল, মানে এরকম ছিল। সো আমি এটাকে হচ্ছে শোয়ানো থেকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসছি, মানে এটাকে শোয়া থেকে খাড়া করছি, দ্যাট ইজ এরকম করছি। দেখো ঠিক আছে। সো এই ব্রিকটা হচ্ছে বা একটা যে কোনো একটা বক্স, সেটা এরকম ছিল, আমি সেটাকে এরকম করছি। সো এই কেসে আমার ওয়ার্ক কত, এটা কিভাবে বের করবো আমরা, এটাই আজকে শিখবো। ঠিক আছে, আচ্ছা। তো এরকম একটা কেসে আমরা কিভাবে ওয়ার্ক বের করতে পারি, মানে যখন আমরা বড় একটা অবজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা এই অবজেক্টটা দেখো জাস্ট আমরা ঘুরাই রাখছি, তখন আমরা এখানে কিভাবে ওয়ার্ক বের করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এইসব কেসে মানে যখনই আমরা এরকম বড় একটা অবজেক্ট নিয়ে ডিল করব, আর তখন আমাদের ওয়ার্ক বের করার জন্য তার সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কনসিডার করতে হবে। সো আমরা এখানে একটা নতুন টার্ম শিখতেছি, দেখো সেন্টার অফ ম্যাস। তো এই সেন্টার অফ ম্যাস জিনিসটা কি? সেন্টার অফ ম্যাস হচ্ছে পুরো অবজেক্টটার ঠিক মাঝখানের পয়েন্টটা। ঠিক আছে, এটা আলাদা আলাদা শেপের অবজেক্টের জন্য আলাদা আলাদা জায়গায় হয়। যেমন একটা সার্কেলের জন্য এটা সেন্টারে, একটা স্কোয়ারের জন্য এটা ঠিক তার দুইটা ডায়াগনালের ইন্টারসেকশন। ঠিক আছে, তো একইভাবে আমাদের একটা অবজেক্টের সবচেয়ে মাঝখানের যে জায়গাটা, মানে সবচেয়ে সহজভাবে যদি বলি, এটার আরও কমপ্লিকেটেড ডেফিনেশন আছে, তো সবচেয়ে মাঝখানের যে জায়গাটা থাকে সেটাকে আমরা সেন্টার অফ ম্যাস বলি। বুঝা গেছে? তো সেন্টার অফ ম্যাস হচ্ছে এমন একটা পয়েন্ট, মানে একদম ঠিক মাঝখানে। তো এই পয়েন্টটা মানে হচ্ছে যে আমার পুরো অবজেক্টের ম্যাস ওই জায়গায় তোমার পুঞ্জীভূত আছে, বা ওই জায়গায় হচ্ছে ওই জায়গায় হচ্ছে পুরাটা একটা সিঙ্গেল পয়েন্টে হচ্ছে তোমার মার্জড অবস্থায় আছে, এইভাবে চিন্তা করা যায়। ঠিক আছে, মানে আমি এই পুরো অবজেক্টটার জন্য কোনো একটা ক্যালকুলেশন করা যে কথা, আমরা এই পুরো অবজেক্টটাকে যদি একটা সিঙ্গেল পয়েন্টে চিন্তা করি, সেটা হচ্ছে ওই সেন্টার অফ ম্যাস, তখনও ব্যাপারটা একই হবে। ঠিক আছে, সেন্টার অফ ম্যাস মানে এটা যে আমরা ধরো একটা পুরো বড় অবজেক্ট নিয়ে চিন্তা না করে শুধু তার মিডল পয়েন্টটা নিয়ে চিন্তা করব, যে ওর মিডল পয়েন্টটা কতটুকু সরতেছে, বা ওর মিডল পয়েন্টটা কত ভেলোসিটিতে যাচ্ছে, ইটসেট্রা। সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের হচ্ছে সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করতে হয়। ঠিক আছে, যে আমাদের এখানে সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। আচ্ছা, সো এখন আমরা ওয়ার্কের ফর্মুলা জানি। ওয়ার্ক হচ্ছে কি এফএস বা এফএক্স, অথবা আরেকটা হচ্ছে আমরা যখন এই যে কোনো একটা অবজেক্ট একটা হাইট থেকে আরেকটা হাইটে উঠাই, তখন আমাদের ওয়ার্ক কী হয়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh, তাই না? তো এখন এইখানেও আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো, যে এখানে যেহেতু আমরা একটা অবজেক্টকে শোয়া অবস্থা থেকে খাড়া করতেছি, সো এখানে ডেফিনেটলি অবজেক্টটা একটু উপরে উঠানো হচ্ছে। বাট যদিও ও কিন্তু একই গ্রাউন্ডে আছে, কিন্তু আমরা স্টিল এখানে একটা ডিসপ্লেসমেন্ট ঘটাইতেছি উপরের দিকে। সেটা কার ডিসপ্লেসমেন্ট? সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো এটা করলেই বুঝতে পারবা। তো ধরো আমরা এই ব্রিকটা এই দিক থেকে দেখতেছি, ঠিক আছে, এই সামনের দিক থেকে দেখতেছি, তখন আমি এটাকে কীরকম দেখব? আমি দেখব যে ব্রিকটা দেখতে এরকম।
তাই না? আর যখন এটাকে খাড়া করলাম, খাড়া করার পর এটা দেখতে কীরকম হবে? এরকম, রাইট? এখন আমি বললাম যে আমাদের এই ব্রিকটার লেংথ হচ্ছে ধরো 20 সেন্টিমিটার বা 0.2 মিটার, উইথ হচ্ছে 0.1 মিটার, হাইট হচ্ছে 0.1 মিটার। বুঝে গেছে? এটা হচ্ছে কি লেংথ, উইথ, হাইট। এখন দেখো আমরা সেন্টার অফ ম্যাস কাকে বলছি? ঠিক মাঝখানে পয়েন্টটা, একদম ওই ব্রিকের ঠিক সেন্টারে যেটা, তো সেটা এইখানে না? দেখো আমাদের ব্রিকের ঠিক মাঝখানে পয়েন্টটা এইখানে না? তো এটা গ্রাউন্ড থেকে কত হাইটে আছে বলো তো? তোমরা যারা অনলাইনে আছে একটু চ্যাটে লেখো, এটা গ্রাউন্ড থেকে কত হাইটে আছে? এটা গ্রাউন্ড থেকে কত হাইটে আছে? এটা হচ্ছে 0.1/2, দ্যাট ইজ 0.05। ওকে, 0.1 না, এটা হচ্ছে 0.05, কারণ আমাদের পুরোটা হচ্ছে 0.1 আর মিডিল এই ঠিক মাঝখানে পয়েন্টটা কি ঠিক মাঝে আছে, সো এটা কত হাইটে আছে? 0.05 মিটার। ওকে, আর যখন এটাকে খাড়া করলাম, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলে দিই, ব্রিকটার ম্যাস হচ্ছে 2 কেজি, বুঝতে পারছো? আচ্ছা এখন এখানে যখন এটাকে খাড়া করলাম তখন, হ্যাঁ বলো। না না, মানে কোশ্চেনটা হচ্ছে যে আমি ধরো এরকম একটা ব্রিক আছে, ধরো এই ক্যালকুলেটরটা, আমি এটা বেঞ্চের উপর রাখছি, তো এটাকে আমি খাড়া করলাম, তখন আমি কত ওয়ার্ক করলাম, ঠিক আছে? সো ওয়ার্ক বের করার ফর্মুলা আমরা জানি mgh, বাট এখানে এইচটা কত? তো সেই এইচটা হচ্ছে বেসিক্যালি মিডল পয়েন্টটা কতটুকু উপরে ওঠে সেইটা, ঠিক আছে? তো মিডল পয়েন্টটা শুরুতে কত হাইটে ছিল? 0.05 মিটার। এখন আমি যদি অবজেক্টটাকে খাড়া করি তখন আমার মিডল পয়েন্টটা কই আসবে বলো তো? এখানে, তাই না? মিডল পয়েন্টটা তো মিডল পয়েন্টের জায়গায় আছে, বাট এটা এখন কত হাইটে আছে দেখো তো? 0.1 মিটার, মানে 0.2 হচ্ছে ওর লেংথ, সেই লেংথের হাফ। বুঝা গেছে? সো আমাদের এই মিডল পয়েন্টটা টোটাল কত হাইট উপরে উঠলো দেখো তো? আমরা তো শুধু হাইটটা নিয়ে চিন্তা করি, যদিও মিডল পয়েন্টটা কিন্তু এইভাবে আসছে, বাট আমরা শুধু কি চিন্তা করি যে একটা জিনিস কতটুকু উপরে উঠছে তার আগের পজিশন থেকে। সো আমাদের এই মিডল পয়েন্টটা কত হাইট উপরে উঠছে? 0.1 মাইনাস 0.05 which is 0.05 মিটার। সো এখন আমরা ফর্মুলায় বসাবো W is equal to mgh, which is m হচ্ছে 2, g হচ্ছে 9.8 আর h হচ্ছে 0.05। বুঝতে পারছো? সো এটা আসবে কত? 0.98 জুল। ক্লিয়ার সবার? সো এইভাবে হচ্ছে আমরা ওয়ার্ক বের করতে পারি, যে ওয়ার্ক বের করার জন্য আমরা শুধু ম্যাস ইন্টু জি ইন্টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ ম্যাস চিন্তা করব। বুঝতে পারছো সবাই এটা? ক্লিয়ার? এটার একটা আরও বেটার একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে আমরা যে ওয়াটার ট্যাঙ্ক দেখছি না, তো ওয়াটার ট্যাঙ্ক খালি করার জন্য কত ওয়ার্ক করতে হয় সেটা বের করবো এখন। ধরো এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটা আমি পুরোটা খালি করতে চাই। তো এটা পুরোটা হচ্ছে পানি দিয়ে ভরা, আর এখানে এই ওয়াটার ট্যাঙ্কটার মধ্যে টোটাল ওয়াটার আছে হচ্ছে 20 কেজি, আর এই ওয়াটার ট্যাঙ্কটার হাইট হচ্ছে 10 মিটার। সো এখন আমি জিজ্ঞেস করলাম, আমি যদি ওয়াটার ট্যাঙ্কটা পুরোটা ফালাই করতে চাই, মানে সব পানি ফালাই দিয়ে এটাকে যদি করতে চাই, খালি করতে চাই, মানে আমি এটাকে এখান থেকে উঠাবো, সব পানিগুলো পাম্প করে উঠায় ফেলবো,
কোনো একটা মোটর দিয়ে উঠাই ফেলবো, তো তখন আমার টোটাল কত ওয়ার্ক করতে হবে? সো আমাদের ফর্মুলা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো এখানে এম কত হবে? 20, জি কত? 9.8, এইচ কত? এইচ কিন্তু 10 না, এইচ হচ্ছে আমরা পুরো অবজেক্টটা কতখানি ধরে আছে 10। আমি যদি পুরোটাকে উঠাই তাহলে তার শুধু কোন পয়েন্টটার ডিসপ্লেসমেন্ট চিন্তা করতে হবে? সেন্টার অফ ম্যাস। সেন্টার অফ ম্যাস আছে ঠিক মাঝখানে। সো এখান থেকে এটা কত ডেপথে আছে? 5। সো আমাদের এটা এই পয়েন্টটা 5 মিটার উঠানো মানে পুরো পানিটাকে পুরোটা মানে এই ট্যাঙ্ক থেকে বের করে আনা, বুঝতে পারছো? সো এখানে 5 হবে। সো অ্যান্সার হচ্ছে 980 জুল। হ্যাঁ বলো। হ্যাঁ, ওয়ার্ক সেম হবে, বাট ওই ক্ষেত্রে পাওয়ার আলাদা হবে। পাওয়ারের একটা কনসেপ্ট আছে যে ওয়ার্ক সব কিছু সেম, বাট পাওয়ার হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কতটুক ওয়ার্ক করা হয়, তো ওইটাও আমরা পড়বো, আজকেই পড়বো পাওয়ার জিনিসটা কি। তো হ্যাঁ, না এখানে আমরা এই যে পুরো পানিটা একটা পাম্প দিয়ে উঠায় ফেলতেছি। সো দেখো এইখানের পানিও উপরে উঠে আসতেছে, তারপর এই জায়গার পানিও উপরে উঠে আসতেছে, তারপর এইখানে সব পানি কিন্তু উপরে উঠে আসতেছে। সো আমরা কাইন্ড অফ ওদের সবার অ্যাভারেজ নিতেছি, মানে একদম নিচে যে পানির লেয়ারটা আছে, তাই না? মানে চিন্তা করো এই ট্যাঙ্কটার একদম নিচে যে পানির লেয়ারটা আছে সেই পানিটাকে তোমার টোটাল কত হাইট উপরে উঠান লাগবে? 10। তারপর এই হাইটে যারা আছে তাদেরকে কত উঠানো লাগবে? 5। আর একদম উপরে যারা আছে তাদের ক্ষেত্রে 0, তাই না? তারা একদম উপরেই আছে। সো সবার অ্যাভারেজ হচ্ছে কত? 5। মানে তুমি এক একটা হাইট, এক একটা ডেপথের পানি এক এক হাইট পর্যন্ত উঠেছো। সো সবার আমরা অ্যাভারেজটা নিচ্ছি, সেই অ্যাভারেজটাই আসলে এই সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট। তো আমরা সেন্টার অফ ম্যাসকে সরাইতেছি কত? 5। ঠিক আছে, এটাই বুঝা গেছে? ক্লিয়ার? তো আমরা শুধু সেন্টার অফ ম্যাস দিয়ে চিন্তা করব, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা। সো এখন এই দুইটা ওয়ার্কের কনসেপ্ট বোঝার পর আমরা এখন হচ্ছে দেখব পাওয়ারের কনসেপ্ট। এই চ্যাপ্টারের আরেকটা টপিক পাওয়ার। আমরা পরে আরও ওয়ার্ক নিয়ে পড়বো, বাট পাওয়ারটা আগে পড়ায় রাখলে সুবিধা হবে কি, এরপর থেকে আমরা সব জায়গায় পাওয়ারও বের করতে পারবো। সো আমরা আগে একটু পাওয়ারটা পড়ে নিই। সো আমরা ওয়ার্ক পড়ছি, এনার্জি পড়ছি, তো এখন আমরা দেখব কি পাওয়ার বা ক্ষমতা। সো পাওয়ার মানে হচ্ছে তোমার পার 1 সেকেন্ডে যতটুকু ওয়ার্ক করা হয়, ঠিক আছে? সো ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড ইজ কল্ড পাওয়ার। আমরা প্রত্যেক 1 সেকেন্ডে যতটুকু ওয়ার্ক করতে পারবো সেটাই কি পাওয়ার, ঠিক আছে? আর ওয়ার্ক ডান অথবা এনার্জি প্রডিউসড অথবা এনার্জি স্পেন্ট, যে কোনো কিছুই বলতে পারো। মানে প্রত্যেক 1 সেকেন্ডে যতটুকু এনার্জির ট্রান্সফার হয়। এখানে আরেকটা অল্টারনেট ডেফিনেশন দিতে পারো যে এনার্জি স্পেন্ট অর প্রডিউসড, এনার্জি স্পেন্ট অর প্রডিউসড in per unit second is called power. বোঝা গেছে? প্রত্যেক 1 সেকেন্ডে আমরা যতটুকু এনার্জি স্পেন্ড করব বা প্রডিউস করব অথবা যতটুকু ওয়ার্ক করব সেটাই কি পাওয়ার। সো এই পাওয়ারের ইউনিটটা কি? তো আমরা এখন পাওয়ারের ইউনিট দেখব। তো তার আগে আমরা একটু চিন্তা করি যে ইউনিটটা আমরা এভাবে বের করতে পারি কিনা। যে ধরো আমরা টোটাল টি সেকেন্ডে কোনো একটা ওয়ার্ক করলাম, ধরো টি সেকেন্ড ধরে একটা ব্লককে এখান থেকে ঠেলে এই পর্যন্ত নিয়ে আসছি। তো ব্লকটার উপর ফোর্স দিছি এফ, আর ধরো আমরা ব্লকটাকে ঠেলে এখানে নিয়ে আসছি, তো টোটাল আমাদের ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স। সো আমরা এখানে কত ওয়ার্ক করছি? ওয়ার্ক করছি হচ্ছে এফ এক্স।
বুঝছি? সো এখানে কত টাইম লাগাইছি ধরো সেটা হচ্ছে টি। সো আমরা ধরো টি সেকেন্ডে টোটাল ডাব্লু জুল ওয়ার্ক করছি। এই ওয়ার্কের অ্যামাউন্ট হচ্ছে কি ডাব্লু, অ্যান্ড আমরা বললাম যে আমরা টি সেকেন্ডে টোটাল ডাব্লু জুল ওয়ার্ক করছি। তাহলে 1 সেকেন্ডে কত জুল ওয়ার্ক করছি? ডাব্লু বাই টি, তাই না? সো ডাব্লু বাই টি জুল। সো এই যে 1 সেকেন্ডে আমরা ডাব্লু বাই টি জুল ওয়ার্ক করলাম, এইটাকেই কি বলে? পাওয়ার। সো আমরা পাওয়ারের ফর্মুলা কি পেয়ে গেছি? পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। মানে ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করে দিলেই কি পাওয়া যায়? পাওয়ার। অথবা এনার্জিকেও এইভাবে লিখতে পারো, এনার্জি বাই টাইম। তোমার কোনো একটা সার্টেন টাইমে যতটুকু এনার্জি প্রডিউস হয়েছে বা যতটুকু এনার্জি তুমি স্পেন্ড করছো সেইটা ডিভাইডেড বাই টাইম হচ্ছে কি ওই মেশিনটার বা ওই অবজেক্টটার পাওয়ার। ক্লিয়ার? আচ্ছা, সো এখন দেখি যে এইটার ইউনিটটা কি। সো ইউনিটটা আসবে জুল পার সেকেন্ড। ডাব্লুর ইউনিট বা এর ইউনিট কি? জুল। আর টি এর ইউনিট কি? সেকেন্ড। সো ইউনিটটা আসে কি? জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স। বাট এটার আর একটা বেটার নাম আছে, সেটা হচ্ছে ওয়াট। ডাব্লু, ক্যাপিটাল ডাব্লু দিয়ে যেমন ওয়ার্ক বোঝায়, ক্যাপিটাল ডাব্লু দিয়ে পাওয়ারের ইউনিট ডাব্লু বোঝায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেম। ওইটা বোঝায় যে তোমার ওই বাল্বটা প্রত্যেক সেকেন্ডে কতটুকু লাইট এনার্জি প্রডিউস করতেছে। ক্লিয়ার সবার এটা? আচ্ছা, সো আমরা পাওয়ারের ইউনিট এখন থেকে কি ইউজ করব? ডাব্লু। আর সেটার ফুল ফর্ম কি? ওয়াট। ঠিক আছে? জেমস ওয়াটের নামে এটা আসছে। আচ্ছা, সো এখন আমরা পাওয়ার বের করার কিছু ম্যাথ দেখি। পাওয়ারের অবশ্য আরেকটা ফর্মুলা আছে, সেটা আমরা একটু পরে দেখব, বাট আগে আমরা কয়েকটা ম্যাথ দেখি। সো ধরো আমরা এরকম বললাম যে এ পারসন applies 20 Newton force on an object and the object travels 8-meter distance within 3 seconds. So এখানে আমাদের কোশ্চেন হচ্ছে what is the power of this person? একটা অবজেক্টকে একটা পারসন 20 নিউটন ফোর্সে ধাক্কা দিছে অ্যান্ড এটার জন্য 3 সেকেন্ডে ওই অবজেক্টটা 8 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। সো ওই পারসনের পাওয়ার কত এই কেসে? সো পি ইজ ইকুয়াল টু কত? ডাব্লু বাই টি। সো আমরা ওয়ার্ক কীভাবে বের করি? ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। মানে ওয়ার্ক হচ্ছে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখন ফোর্স কত? ফোর্স হচ্ছে 20, ডিসপ্লেসমেন্ট কত? 8, টাইম কত? 3। সো এটা ক্যালকুলেট করলে যত আসে 53.331 ডাব্লু। ঠিক আছে? মানে এত ওয়াট। সো পাওয়ার বের করা একদমই সহজ। জাস্ট এতদিন যে ওয়ার্কগুলো বের করছে ওইখানে যদি টাইম দেওয়া থাকে, টাইম দিয়ে ডিভাইড করে দিলেই কি পাওয়া যাবে? পাওয়ার। ক্লিয়ার? এটা আরও এক্সাম্পল দেখি। ধরো আমরা এরকম একটা ম্যাথ দেখি। ধরো একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার হাইট অফ ইচ ফ্লোর হচ্ছে
হাইট অফ ইচ ফ্লোর হচ্ছে তোমার ধরো 3 মিটার, ঠিক আছে। আর এই বিল্ডিংটার এটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর, এটা হচ্ছে ফোর্থ ফ্লোর, ঠিক আছে। তো ধরো এখানে আহানাফ দাঁড়ানো, অ্যান্ড আহানাফ ধরো এই গ্রাউন্ড ফ্লোর থেকে এই ফোর্থ ফ্লোরে উঠছে, অ্যান্ড সে দৌড়ে উঠছে, তো ধরো সে মাত্র 10 সেকেন্ডে উঠে গেছে, ঠিক আছে। নিচ থেকে একদম উপর পর্যন্ত 10 সেকেন্ডে উঠছে। আর আহানাফের ওয়েট কত, ম্যাচ কত তোমার? না না বলো। 84ই হওয়ার কথা। কত? 60 তো জীবনে না, 60 তো সাইবেরই, তোমার ওয়েট মিনিমাম 80 হবে। আচ্ছা 80 লিখলাম। আচ্ছা সো ধরো ও হচ্ছে এরকম গ্রাউন্ড থেকে গ্রাউন্ড ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর পর্যন্ত উঠছে 10 সেকেন্ড না, ধরো 20 সেকেন্ডে। তো এখন বের করতে হবে ওর পাওয়ার কত। সো পাওয়ার কীভাবে বের করবো আমরা? ওয়ার্ক বের করতে হবে আর ডিভাইডেড বাই টাইম। তো ওয়ার্ক হচ্ছে কি mgh, তাই না? একটা অবজেক্ট গ্রাউন্ড থেকে হচ্ছে একটা হাইটে উঠতেছে, সো এটা হচ্ছে কি mgh ডিভাইডেড বাই কত হবে? t। এখন m কত? m হচ্ছে 80, g কত? 9.8, h কত? h হচ্ছে দেখো আমাদের 1 2 3 4 চারটা ফ্লোর, মানে টোটাল 4 বার উঠা লাগতেছে, তাই না? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো 3 ইন্টু কত? এক একটা ফ্লোর কত? 3 মিটার, আর এখানে টোটাল কয়টা আছে? 4টা। সো 3 ইন্টু 4 কত? 12। আর ডিভাইডেড বাই কত? টি হচ্ছে 20 সেকেন্ডস। সো এখানে পাওয়ার কত আসবে দেখো, কত ওয়াট? সো এটা আসবে 470.4 ওয়াট। বুঝা গেছে? বাট ধরো এই সেম হাইটই ধরো সাদি যদি উঠতো, তো সাদির ওয়েট বা ম্যাস হচ্ছে কম, বাট ও যদি সেম টাইম লাগায় তখন ওর পাওয়ার কি? কম, ঠিক আছে। কারণ ও যেহেতু পাতলা, ওর আরও তাড়াতাড়ি উঠা উচিত ছিল সেম পাওয়ারের জন্য, বুঝছো? সো ওর জন্য কিন্তু পাওয়ারটা কম আসবে। ওইটাই বললাম, যদি ও 20 সেকেন্ড ইউজ করে তখন ওর পাওয়ারটা আসলে কম, ওর আরও তাড়াতাড়ি উঠা উচিত, ঠিক আছে। তো তখন আমরা এইভাবে হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার মেজার করতে পারবো, যে কত ওয়াট পাওয়ার খরচ করতেছি বা প্রডিউস করতেছি, এটসেট্রা। কারো কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা। তারপর আরও দেখি এরকম। অনলাইন, হ্যাঁ অনলাইন আছে তো। আছে মনে হয় এখানে কেউ, দেখো তো। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখব। এটা হচ্ছে তোমার পাওয়ারের সাথে রিলেটেড। তো আমরা আগে ম্যাথটা স্টেটমেন্টটা লিখবো, দেন দেখবো যে এটার জন্য একটা ফর্মুলা লাগবে আমাদের, আমরা ওই ফর্মুলাটা নিজেরা বানায় নিব, ঠিক আছে। তো আইডিয়াটা হচ্ছে যে ইফ 30 Newton force is applied on an object, 30 Newton force is applied on an object and the object travels with and the object travels with 6 meter per second velocity, then calculate
দেন ক্যালকুলেট দ্য পাওয়ার। ঠিক আছে, তো আমরা ইউজুয়ালি তোমার পাওয়ার বের করার জন্য কি করি, ওয়ার্ক বের করি, তাই না? বাট এখানে কি ওয়ার্ক বের করার জন্য আমাদের আবার কি লাগে, ফোর্স লাগে, ডিসপ্লেসমেন্ট লাগে। মানে আমরা পাওয়ার বের করি এভাবে, P = W/T, আমাদের ওয়ার্ক কত আর টাইম কত। বাট এখানে দেখো ডিসপ্লেসমেন্টও দেওয়া নেই, টাইমও দেওয়া নেই, দেখছো? এখানে কিন্তু ফোর্স আছে আর ভেলোসিটি আছে। সো আমাদের এমন একটা ফর্মুলা দরকার যেটাতে হচ্ছে ফোর্স আছে আর ভেলোসিটি আছে। ঠিক আছে, তো এটা আমরা ডিরাইভ করে নিব এখন। দেখো, তো ধরো একটা অবজেক্ট আছে এখানে, তো এই অবজেক্টটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যান্ড অবজেক্টটার এর জন্য এক্স অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট হইল কত সেকেন্ডে, টি। আমরা বললাম একটা অবজেক্টের উপর এফ ফোর্স দিছি, দ্যাটস ওয়াই এটার ডিসপ্লেসমেন্ট হয়েছে কত, এক্স, আর কত সেকেন্ডে, টি সেকেন্ডে। সো পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ার হচ্ছে W/T। W হচ্ছে এফ ইন্টু এক্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিভাইডেড বাই, এখানে আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে একই অ্যাঙ্গেলে ধরছি, মানে একই ডিরেকশনে ধরছি, ডিভাইডেড বাই কত, টাইম। এখন এইখানে একটা জিনিস চিন্তা করে দেখো, x/t এটা আসলে কি, ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম না? প্রত্যেক 1 সেকেন্ডে কতটুক ডিসপ্লেসমেন্ট হইতেছে, তো এটাকে কি বলে, x/t, এটা কি ভেলোসিটি। সো এখান থেকে আমরা কি পাবো, নতুন একটা ফর্মুলা FV। সো পাওয়ারের আরেকটা ফর্মুলা হচ্ছে P = FV। ঠিক আছে, সো কোনো একটা অবজেক্টের উপর ফোর্স F আর তার কারেন্ট ভেলোসিটি যদি V হয়, তখন পাওয়ার হচ্ছে, বা তার উপর অ্যাপ্লাইড পাওয়ার P হচ্ছে FV। সো আমরা এখানে F বসাই, F হচ্ছে 30 নিউটনস, F হচ্ছে 30 নিউটনস এটা, আর V কত, 6 মিটার পার সেকেন্ড। সো এত ওয়াট, which is 180 ওয়াট। দেখো এটা সবাই বুঝছো কিনা, P = FV। সো আমরা P এর দুইটা ফর্মুলা শিখলাম, একটা হচ্ছে কি W/T আর একটা কি F/V, সরি FV। ঠিক আছে, F × V। আচ্ছা, তো এখন ধরো ওই যে একটু আগে আমরা ওয়াটার পাম্প করার যে ম্যাটটা দেখছিলাম একটা ট্যাঙ্ক থেকে, সেটার জন্য আমরা কত পাওয়ারের মোটর ইউজ করবো। মোটরের গায়েও কিন্তু লেখা, সব ইলেকট্রিক্যাল ডিভাইসের গায়ে পাওয়ার লেখা থাকে, এনার্জি লেখা থাকে না, কারণ এনার্জিটা তো ডিপেন্ড করে তুমি কতটুক টাইম এটা ইউজ করতেছো। তোমাকে যদি আমি পাওয়ার বলে দিই, তাহলে তুমি যে কোনো সময় ওয়ার্ক বের করতে পারবে, তাই না? W = PT, মানে P = যদি W/T হয়, তাহলে W কত, PT, পাওয়ার ইন্টু টাইমই আসলে কি, ওয়ার্ক বা এনার্জি স্পেন্ট। ঠিক আছে, তো দেখবা যে যেমন এই বাল্বটার গায়ে একটা পাওয়ার লেখা ছিল, তো আমি এই বাল্বটা যত সময় জ্বালাবো তত আমার এনার্জি স্পেন্ড হবে, সেটা আমি বের করবো কীভাবে, ওর পাওয়ারটা দিয়ে। ওর পাওয়ারটার সাথে এই যে ধরো আমি বাল্বটা হচ্ছে সকাল থেকে 3 ঘন্টা জ্বালাইছি, তো আমি বাল্বের গায়ে যে পাওয়ার আছে সেটার সাথে 3 আওয়ার্স মাল্টিপ্লাই করি, 3 আওয়ার্সকে সেকেন্ডে কনভার্ট করি, তারপর মাল্টিপ্লাই করি। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে আসলে হয় কি যে তোমার ডিফারেন্সটা এরকম যে আগের বাল্বগুলো হচ্ছে হিট এনার্জি বেশি প্রডিউস হতো, লাইট কম প্রডিউস হতো, আর এখন ওইটা এখন মানে হিটের লসটা খুব কম। তুমি এই বাল্বগুলো দেখবা হাত দিয়ে ধরলে অত বেশি গরম না, আগেরগুলো যে পরিমাণ গরম হতো। তো ওইখানে আসলে এনার্জির লসটা অনেক বেশি ছিল, ওইটা কমায় আনা হয়েছে, বুঝতে পারছো? মানে এখন আমি কম এনার্জি স্পেন্ড করে বেশি ব্রাইটনেস পাইতেছি, আর আগে হচ্ছে তোমার অনেক বেশি এনার্জি দেওয়া লাগতো, কারণ একটা মেজর পোর্শন প্রায় 80% হচ্ছে হিট আকারে। এখনও ওরকম বাল্ব তো আছে যে ইয়েলো কালারের গুলো, ওইগুলোই হচ্ছে দেখবা যে ওইগুলো খুব দ্রুত গরম হয়, ইভেন ওইগুলো দিয়ে খাবার গরমও করে। অনেক হোটেলে দেখবা যে ওই ফাস্ট ফুড হোটেলগুলোয় দেখবা যে ওইগুলো জ্বালায় রাখে যাতে খাবার গরম থাকে, কারণ ওইগুলো অনেক বেশি হিট প্রডিউস করতে পারে আর কি। আচ্ছা, সো W = PT, মানে তুমি ওই যে কোনো একটা ডিভাইসের গায়ে যে পাওয়ারটা লেখা থাকবে সেটার সাথে যদি টাইমটা মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে ইয়া পাবা, ওয়ার্ক পাবা। ঠিক আছে, মোবাইলের ব্যাটারিতে দেখছো না কীভাবে লেখা থাকে, মনে আছে?
মোবাইলের ব্যাটারির গায়ে, মানে যেমন আমার এই মোবাইলের ব্যাটারি, এটা হচ্ছে কি মিলি অ্যাম্পিয়ার আওয়ার ইউনিটে একটা জিনিস লেখা আছে, আমি একটু চেক করে বলি। আমার মোবাইলেরটা তো ভালো না, আমি দেখে বলতেছি ধরো। এটার পরে তো আরো অনেক ফোন বের হচ্ছে না, স্যামসাং এর ফোনের ব্যাটারি এমনিও কম, এটা 4100। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আওয়ার, এটাও আসলে পাওয়ারের একটা ইউনিট, ঠিক আছে। আমারটা হচ্ছে 4100 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, তো এটাও অ্যাকচুয়ালি একটা পাওয়ারের ইউনিট। তোমরা এই ইউনিটটা আবার শিখবা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়ার সময়, ঠিক আছে। সেরকম প্রত্যেকটা ডিভাইসেই পাওয়ার লেখা থাকে। যেমন এইটা আসলে কত ওয়াট বোঝায় আমি বলি, মিলি অ্যাম্পিয়ার আওয়ারে হচ্ছে আচ্ছা এটা পরে ওই কারেন্ট ইলেকট্রিসিটি দেখাবো, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা পাওয়ার বের করতে পারি, যে কোনো একটা ব্যাটারি কত এনার্জি স্টোর করতে পারে বা কত পাওয়ার সাপ্লাই দিতে পারে, পার সেকেন্ডে কত জুল ওয়ার্ক করতে পারে, এগুলো সবই হচ্ছে পাওয়ার থেকে বের করা যাবে। আচ্ছা, সো আমরা যেইখানে ছিলাম, যে ধরো আমরা একটা পানির ট্যাঙ্ক খালি করতেছি, তো ওইটার জন্য আমি কত পাওয়ারের মোটর ইউজ করব। তো একটু আগে আমরা ওয়ার্কের অ্যামাউন্টটা বের করছি, বাট এখন আমরা তোমার মোটরের পাওয়ার বের করবো আর কি। তো ধরো একটা পানির ট্যাঙ্ক হচ্ছে পুরোপুরি ভরা আছে এরকম, তো আমি এইখান থেকে সব পানি বের করে আনতে চাই একটা পাম্প ইউজ করে বা একটা মোটর ইউজ করে, ঠিক আছে। তো আমি এখানে একটা মোটর দিলাম এরকম। এই মোটরটাকে আমার কি করতে হবে, কারেন্টের লাইনের সাথে কানেক্ট করতে হবে। আর এরপর আমি এই মোটরটার মাধ্যমে হচ্ছে কি করব, এখানে আরও ওই ইয়াটিয়া আছে, অনেক কিছু আছে, মানে পাইপ, তারপর ওই গিয়ার, অনেক কিছু আছে। তো ওইগুলো ইউজ করে আমি এখান থেকে পানিগুলো উঠাবো। সো ধরো এখানে একটা পাইপ দিলাম, আর এই তো আমি এই মোটরটা ইউজ করে হচ্ছে এই পানিগুলো এখান থেকে বের করতেছি, বুঝে গেছে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই ওয়াটার ট্যাঙ্কটার মধ্যে টোটাল যদি তোমার 20 কেজি ওয়াটার থাকে, আর আমার ওই যে আগের মতোই এই পুরো ট্যাঙ্কটার ডেপথ হচ্ছে ধরো 5 মিটার এবার, বা 5 মিটার না, ধরো 1 মিটার। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই মোটরটা যদি এই কাজটাই, এখন তুমি চিন্তা করো বাজারে অনেক ধরনের মোটর আছে যেটা অনেক তাড়াতাড়ি পানি পাম্প করতে পারে, আমরা কিন্তু ওইটাই প্রেফার করবো, তাই না। সো যেটা তাড়াতাড়ি পানি পাম্প করতে পারে তার পাওয়ার কি হবে, বেশি, তাই না, সে অনেক বেশি পাওয়ারফুল। আর যেই পাম্প অনেক স্লো, ধরো এই পুরো ট্যাঙ্ক খালি করতে 1 ঘন্টা লাগায়, সেটা ডেফিনেটলি কি মানে আমরা খুব একটা প্রেফার করব না। সো আমরা এখানে এই পাওয়ারটা বের করতে চাই। আমরা বললাম, হ্যাঁ বলো। না, এটা কনস্ট্যান্ট, একটা মোটরের পাওয়ার অলওয়েজ কনস্ট্যান্ট। সো ওই পাওয়ারের উপর ডিপেন্ড করে ও পার সেকেন্ডে কত ওয়ার্ক করতে পারবে সেটা ভ্যারি করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা বের করতে চাই যে ধরো আমি যদি এই পুরো পানির ট্যাঙ্কটা 5 সেকেন্ডে খালি করতে চাই, তখন আমার কত পাওয়ারের মোটর বাজার থেকে কিনে আনতে হবে, এটা বের করতে চাই, ঠিক আছে। সো আমরা পাওয়ার বের করার জন্য কি করব, W/T, ওয়ার্ক বের করতে হবে। পাওয়ার হচ্ছে কি ওয়ার্ক বাই টাইম। সো ওয়ার্ক বের করব, ডিভাইডেড বাই কি করব, এই টাইমটা করব, ঠিক আছে। তো এখন W কত, W হচ্ছে mgh, আর এটা কত T। এখন M কত এখানে 20, তারপর G কত 9.8, আর H কত 0.5। কেন, ওই যে আমরা বলছিলাম যখন এরকম একটা বড় কমপ্লেক্স অবজেক্ট দেখবো আমরা শুধু তার সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্টটা চিন্তা করব। তো আমার সেন্টার অফ ম্যাসটা ঠিক মাঝখানে আছে, সো এখান থেকে এটা কত উপরে উঠবে 0.5। বা আরেকভাবে চিন্তা করতে পারো যে এখানে প্রত্যেকটা পানির লেয়ার অ্যাভারেজে কত হাইট উঠতেছে। একদম নিচের পানির লেয়ারটা পুরো 1 মিটার উঠতেছে, আর একদম উপরের পানির লেয়ারটা আসলে 0 মিটার উঠতেছে, আর মাঝখানেগুলো 5 মিটার, মানে এক একটা লেয়ার এক একটা হাইট উঠতেছে। সো সবার অ্যাভারেজ কত হবে 5, সো 0.5, ঠিক আছে। তো এখানে আমার এইচ হচ্ছে 0.5 ডিভাইডেড বাই টাইম কত 5। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে পাবো 19.6। সো আমাদের 19.6 ওয়াটের একটা মোটর বাজার থেকে কিনতে হবে, তাহলে আমরা ওইটা দিয়ে তোমার এই পানির ট্যাঙ্কটা উইদিন 5 সেকেন্ডস খালি করে ফেলতে পারবো। আমি চাইলে আরও বেশি পাওয়ারের ইউজ করতে পারি,
তখন আরো তাড়াতাড়ি হবে। বুঝছো এটা? ক্লিয়ার? আরেকটা ম্যাথ করো, দেখো। ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারের সুবিধা কি, এখানে থিওরি খুব কম। আচ্ছা তোমরা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো এখন আমরা পাওয়ার বের করে আরেকটা ম্যাথ দেখি। সো ধরো এখানে একটা এরকম একটা ওয়াল আছে, আর এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে একটা ওয়াল, এটা হচ্ছে একটা গ্রাউন্ড, অ্যান্ড এখানে একটা ল্যাডার আছে, যে ল্যাডারটা দিয়ে এই ওয়ালটার উপরে ওঠা যায়। ধরো আমরা এখানে একটা ল্যাডার আঁকি, তো ধরো এখানে একটা ল্যাডার আছে এরকম। তো এই ল্যাডারটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, আর এই ল্যাডারটার টোটাল লেন্থ হচ্ছে 10 মিটার। 10 না, ধরো 4। এই ল্যাডারটার লেন্থ হচ্ছে 4 মিটার। তো এখন একটা মানুষ এইখানে আছে, তো সে তার মাথায় একটা তোমার একটা প্যাকেজ নিয়ে এখানে উঠবে, ঠিক আছে? তো ধরো তার মাথার উপর এরকম একটা প্যাকেজ আছে, তো প্যাকেজটার ওয়েট হচ্ছে 10 কেজি বা ম্যাস হচ্ছে 10 কেজি, আর তার নিজের ম্যাস হচ্ছে 60 কেজিস। আর সে এইখান থেকে এইখানে তোমার 8 সেকেন্ডসে উঠে গেছে, ঠিক আছে? তো একটা মানুষ তার মাথার উপর 10 কেজি একটা প্যাকেজ নিয়ে একটা ল্যাডার বেয়ে 8 সেকেন্ডে এইখানে উঠে গেছে। তো এখন বের করতে হবে তার পাওয়ার কত। তোমরা এটা ট্রাই করো তো সবাই। জাস্ট পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো অ্যান্ড দেখো কত আসে। এটা পারা উচিত সবার। ওয়ার্ক বের করবা, দেন টাইম দিয়ে ডিভাইড করে দিবা। ওয়ার্ক বের করা শিখছো এরকম ম্যাথে, ওইটা করো, দেন পাওয়ারটা বের করো। হচ্ছে তোমাদের কারো? ওয়ার্কটা বের করো, ওইটা তো সহজ। আফসানা অ্যান্সারটা হয় নাই, আবার একটু ট্রাই করো। ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 171.5। পি ইজ ইকুয়াল টু 171.5 ওয়াট। কেন? পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই টি, অ্যান্ড ডাব্লু কীভাবে বের করতে হয়? তো এখন দেখো, ডাব্লু হচ্ছে কি mgh, তাই না?
এম কত এখানে 60 প্লাস 10 70, জি কত 9.8, টি কত 8, এইচ কত, এইচ হচ্ছে জাস্ট এই হাইটটা, তাই না? আমরা জাস্ট কি চিন্তা করি যে এখান থেকে ও কোন হাইটে উঠছে, রাইট? ওর জাস্ট হাইটটা চিন্তা করি, তো ওর হাইটটা কত, তো এই হাইটটা ধরো এইচ, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলের জন্য sin 30 ইজ ইকুয়াল টু কত লেখা যায়, h/4, সো h কত 4 sin 30, sin 30 ভ্যালু কত হাফ, সো 4 sin 30 কত 2, সো এই হাইটটা কত আসতেছে 2 মিটার্স, ঠিক আছে? সো এখানে জাস্ট 2 বসো, ডান, 171.5 ওয়াট, ক্লিয়ার? আচ্ছা বলো তো, একটা অবজেক্ট এইখান থেকে ধরো এই হচ্ছে গ্রাউন্ড, তো একটা অবজেক্টকে আমরা গ্রাউন্ড থেকে ধরো এরকম একটা রাস্তায় এইখানে নিয়ে আসলাম, সো কত ওয়ার্ক করতেছি বলো তো? জিরো, তাই না? আমি এই যে একটা হাইটে উঠাইছি, তারপর আবার নিচে নামাইছি, তাই না? মানে এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি জিজ্ঞেস করছে, আমি কত ওয়ার্ক করছি সেটা না, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ঠিক আছে? না না, অবজেক্টটা ধরো আমি ক্যালকুলেটরটা এইখান থেকে উঠে এখানে আনলাম, সো এখানে গ্র্যাভিটি জিরো ওয়ার্ক করছে, বুঝতে পারছো? কারণ ওই যে আমরা শুধু হাইটটা মেজার করি, ও শুরুতে কোন হাইটে ছিল, লাস্টে কোন হাইটে ছিল, তো লাস্টেও গ্রাউন্ডে আছে মানে বেঞ্চের উপর আছে, আর ফার্স্টটা বেঞ্চের উপর ছিল, সো ডিফারেন্সটা কত জিরো, সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হচ্ছে এখানে জিরো। বল থ্রো করলে অ্যাকচুয়ালি তুমি একটা ইনিশিয়াল ওয়ার্ক করতেছো, বাট গ্র্যাভিটি জিরো ওয়ার্ক করতেছে, বুঝছো? কারণ গ্র্যাভিটির জন্য ব্যাপারটা এরকম যে ধর আমি একটা বল থ্রো করলাম এখান থেকে এরকম, তো এটা যখন উপরের দিকে উঠবে তখন গ্র্যাভিটি করতেছে নেগেটিভ ওয়ার্ক, তাই না? কারণ গ্র্যাভিটি কাজ করতেছে নিচে, আর এই অবজেক্টটা যাচ্ছে উপরের দিকে, তাহলে কত ওয়ার্ক হবে প্রত্যেকবার নেগেটিভ। বাট ও যখন আবার নিচে পড়া শুরু করবে তখন আবার পজিটিভ, সো এই মাইনাস প্লাস কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাবে, বুঝছো? সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত জিরো এখানে। এইসব জিনিস আসলে হয় কি, মানে তোমাদের 9-10-এ হচ্ছে ভেক্টর নাই, তো তো এর জন্য অনেক কিছু বুঝতে একটু টাফ লাগে, বাট তুমি যখন কলেজে উঠবা তখন শুরুতেই একটা চ্যাপ্টার পড়বা ভেক্টর আর কি, তো এটা তোমাদের হায়ার ম্যাথে আছে, আর এটা ফিজিক্স পড়ার একদম মানে বলতে পারো এটা ছাড়া ফিজিক্স বোঝা ইম্পসিবল, তো তারপর আমরা বুঝতেছি পড়তেছি, বাট ভেক্টর আমাদের সবসময় লাগবে, তো এর জন্য এই জিনিসগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে, আর তুমি যখন ভেক্টর শিখবে এগুলো একদমই পানির ভাত হয়ে যাবে তখন। আচ্ছা, ভেক্টর আমরা হায়ার ম্যাথে একটু শিখবো, তখন দেখবা। তো আমরা কি কি দেখলাম, পাওয়ার বের করা দেখলাম বিভিন্ন টাইপের ক্ষেত্রে, তারপর হচ্ছে ওই কমপ্লেক্স অবজেক্টের জন্য ওয়ার্ক বের করা শিখছি। এখন আরেকটা লাস্ট ম্যাথ দিয়ে আমরা শেষ করি ফিজিক্স। দেখো ধরো আমার এইখানে এটা হচ্ছে গ্রাউন্ড, ওকে, অ্যান্ড আমার কাছে টোটাল ব্রিক আছে 5টা, ঠিক আছে? 5টা ব্রিক আছে এরকম, এই একটা, তারপর এই একটা, 5টা একই রকম ব্রিক, মানে তাদের ম্যাস, হাইট, উইথ, লেংথ সব সেম। বুঝছো? সো 5টা ব্রিক আছে আমার কাছে, প্রত্যেকটা ব্রিক হচ্ছে 2 কেজিস, এক একটা ব্রিক হচ্ছে 2 কেজিস, প্রত্যেকটা ব্রিকের হাইট হচ্ছে 10 সেন্টিমিটার। তো এখন আমি যেটা করতে চাই, এই ব্রিকগুলা একটার উপর একটা বসায় একটা টাওয়ার বানাবো, ঠিক আছে? মানে 5টা ব্রিক একটার উপর একটা বসাবো। সো আমার কোশ্চেন হচ্ছে যে টোটাল ওয়ার্ক কত, হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান টু বিল্ড এ টাওয়ার, বুঝতে পারছো? মানে আমি এখানে মানে টাওয়ারটা বানায় দেখাই, ধরো এই ব্রিকটা এখানে নিলাম, সরি
এই ব্রিকটাকে এখানে নিলাম, তারপর এই ব্রিকটাকে এখানে নিলাম, আচ্ছা এখানে ব্রিকগুলো একই সাইজের হয় নাই, আচ্ছা হ্যাঁ হাত দিয়ে ড্র করি। তারপর ধর আরেকটা ব্রিককে এখানে নিলাম, ট্রায়াঙ্গেল না তো, রেক্ট্যাঙ্গেল। সো এরকম আমরা টোটাল 5টা ব্রিক একটার উপর আরেকটা স্ট্যাক করে একটা টাওয়ার বানাইতে চাইতেছি। সো আমি এখানে টোটাল কত ওয়ার্ক করলাম এটা হচ্ছে কোশ্চেন। এটা একটু চিন্তা করো তোমরা, দেখো এটা পারো কিনা। আজকে যা শিখেছি সেটা দিয়ে এটা পারা উচিত। সো তোমরা হ্যাঁ টোটাল 5টা ব্রিক। খাতায় খাতায় সব খাতায় হবে, মাথায় কিছু না। হ্যাঁ জাস্ট ওয়ার্ক। দেখি তো আফসানারটা হয়েছে কিনা। দাঁড়াও দেখতেছি। না অ্যান্সার 490 আসে না। অ্যান্সার আসে হচ্ছে 19.6। এরকম ম্যাথ রাজুকে আমাদের সময় ফাইনালে আসছে, 10-এ ফাইনালে আসছে, এর জন্যই দেখাইতেছি। তুমি দেখবা, তুমি যখন টেস্ট পেপার সলভ করবা দেখবা সব স্কুলের কোশ্চেন খুব সহজ, খালি রাজুকের তো টাফ। আর এর জন্য রাজুকের কোশ্চেনটা সবার প্রথমে দেয়। হ্যাঁ আচ্ছা, ওই রুমের তো আম্মুকে ডাক দাও। হ্যাঁ তো একটু ট্রাই করো সবাই। হ্যাঁ সব আমি ঠিক মতোই করছি। সবাই একটু চিন্তা করো যে এখানে কি ভুল করতেছো, বা কেউ অ্যাপ্রোচ বলো যে তুমি কিভাবে করছো, আমি তাহলে ওটা ভুল ধরে দিতে পারবো। সবাই কি সেম হাইটে উঠতেছে? এই ভুলটা করছে সবাই, কারণ প্রথম ব্রিকটা দেখো, ওকে কিন্তু উঠাও নেই, ও কিন্তু আগে থেকেই গ্রাউন্ডে ছিল, ওকে জাস্ট ঠেলা একটা জায়গায় রাখছো। তারপরের ব্রিকটা এটার উপরে রাখছো, তারপরের ব্রিকটা আরেকটু উপরে রাখছো, তারপরেরটা আরেকটু উপরে। সো এক একজনের জন্য হাইটটা আলাদা না, বুঝছো? দেখো এটা কারো পারছো? এটা অ্যাপ্রোচ বলতে পারো যে কেউ, যে আমি এভাবে মনে করতেছি এটা কারেক্ট। হ্যাঁ 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 ওইটা তো অবভিয়াসলি এমজিএইচ দিয়েই করবো, এটাতে কোনো সন্দেহ নাই। বাট এইচটা কিন্তু আলাদা আলাদা ব্রিকের জন্য আলাদা, এইটা বোঝার ট্রাই করো, তাই না? প্রথম ব্রিকটা কিন্তু আগে থেকেই গ্রাউন্ডে ছিল, তা 5টা। হ্যাঁ 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 তখন 5টার জন্য 5টা ওয়ার্ক। সো ওইটার জন্য তুমি আচ্ছা আমি এটা করে দিই। দেখো প্রথম ব্রিকটার জন্য, ঠিক আছে, প্রথম ব্রিকটার জন্য ওয়ার্ক কত বলো তো? 0, কারণ ওকে কোনো হাইটে উঠাও নাই। এরপরে এই ব্রিকটাকে তুমি কত হাইটে উঠাবা দেখো, আমি এইখানে একদম দেখাই দিই যে আমরা এইটা কত হাইটে উঠাবো। হ্যাঁ 10 সেন্টিমিটার। দেখো সো এই ব্রিকটা ধরো এই যে প্রথমে এই পর্যন্ত আনছি, কোনো ওয়ার্ক করি নেই, বাট আমি যখন এইখান থেকে এইখানে উঠাইলাম, আমি কতখানি হাইট উপরে উঠাইতেছি দেখো তো, এতখানি না, মানে টোটাল 10 না, দেখছো এইখান থেকে এটা কত উপরে উঠছে? 10। সো প্রথম ব্রিকের জন্য ওয়ার্ক হচ্ছে 0, সেকেন্ড ব্রিকের জন্য ওয়ার্ক হচ্ছে mg, ওদের এক একটা ম্যাচ যদি m হয় আর হাইট যদি h হয়, তাহলে সেকেন্ডটার জন্য কত? mg h। তারপর এরপর থার্ড ব্রিকটা দেখো, থার্ড ব্রিকের জন্য
এটা কতখানি উপরে উঠতেছে দেখো তো 20 না, মানে ডাবল অফ এইচ। সো থার্ড ব্রিকের জন্য আমাদের ওয়ার্ক হচ্ছে mg2h। দেন ফোর্থ ব্রিক, এরপর ফোর্থ ব্রিক দেখো এখানে ছিল তাই না? সো এখান থেকে আমি টোটাল কতখানি উঠাইলাম 3h তাই না, mg3h। আর লাস্টেরটা কত হবে mg4h তাই না? এই যে দেখো আমি এইভাবে যদি ডিরেক্টলিও উঠাই আমার এখানে হাইট কত, মানে আমি উপরে উঠতেছি কতটুকু 4h তাই না? এই যে টোটাল আগে থেকে নিচে টোটাল 4টা ব্রিক ছিল, সো টোটাল 4h। তো উপরে পড়ে গেছে, এটা নিচে নিয়ে আসি, বুঝছো সবাই? সো এখানে আমার পরেরটার জন্য ওয়ার্ক করতে mg4h। সো আমি যদি সবগুলো থেকে mgh কমন নেই তাহলে কত পাবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, সো 10 mgh, বুঝছো? সো 10 m কত 2, g কত 9.8, h কত 0.1 which is 19.6, যে 10 সেন্টিমিটার h। এটা কেউ না বুঝলে বলো। 0.1 হচ্ছে যে একটা ব্রিকের হাইট, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। সবাই বুঝছো এটা? সেরকম ম্যাথ আসলে পারবা না এখন সবাই? আচ্ছা এবার বলো তো, ধরো একটা ব্রিক এরকম ছিল, তো আমি এটাকে ঘুরায়ে হচ্ছে আবার এইভাবে রাখছি, মানে ধরো এই যে ক্যালকুলেটরটা, ঠিক আছে, তো আমি এটাকে এরকম ঘুরায় এইভাবে রাখছি। সো কত ওয়ার্ক করছি 0, কারণ এই যে আমার সেন্টার অফ মাস কতটুকু সরছে, সরেই নেই, মানে সরছে বাট ভার্টিক্যালি তো সরে নেই। সো হাইটের ডিফারেন্স 0। সো এখানে আমার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হচ্ছে, বা ওয়ার্ক ডান হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা তার হ্যাঁ হয়। এখন আসলে ওই যে বললাম কি ভেক্টরের একটা ব্যাপার আছে, তো ওইখানে গ্র্যাভিটি কোনো ওয়ার্ক করে না, বাট প্লেনের ইঞ্জিন ওয়ার্ক করছে। মানে তুমি যদি চিন্তা মানে একটা প্লেনের উপর কিন্তু তুমি চিন্তা করতে পারো যে টোটাল 2টা ফোর্স আছে, ঠিক আছে? 2টা ফোর্স কি কি? ধরো এই হচ্ছে একটা প্লেন, তো প্লেনটা হচ্ছে ওই ইঞ্জিন দিয়ে একটা থ্রাস্ট দিতেছে, ঠিক আছে? তো ওইটার রিয়াকশন হিসেবে ও সামনের দিকে একটা ফোর্স পাইতেছে, ওই যে প্রোপেলার যেগুলো ঘুরতেছে ওইটার জন্য। আর নিচের দিকে টানতেছে কি গ্র্যাভিটি। তো গ্র্যাভিটি 0 ওয়ার্ক করছে, বাট ওই ইঞ্জিন ওয়ার্ক করছে। তো ইঞ্জিন তো ফোর্স দিছে অন্যদিকে, সো ইঞ্জিন ঠিকই একটা ওয়ার্ক করছে। গ্র্যাভিটি কাজ করে, হ্যাঁ, যদি ধরো জাস্ট উপরে উঠায় একটা অবজেক্টকে উপরে উঠায় রেখে দাও তাহলে ওয়ার্ক করছে, বাট আবার যখন নেমে আসবে তখন আবার ওয়ার্ক 0 হয়ে যাবে, ঠিক আছে? গ্র্যাভিটির ওয়ার্ক হয় না, হ্যাঁ। গ্র্যাভিটি এর জন্য একটা কনজারভেটিভ ফিল্ড, মানে তুমি ধরো এখন একটা অবজেক্টকে 10 তলা উপরে উঠায় রাখছো, 20 দিন পরে আবার এটা নামাইলো, স্টিল গ্র্যাভিটির ওয়ার্ক 0, বুঝতে পারছো? গ্র্যাভিটির মানে ব্যাপারটাই হচ্ছে যে এখানে তুমি উপরে গেলে প্লাস ওয়ার্ক, নিচে গেলে মাইনাস ওয়ার্ক। তুমি যখনই যাও বা যেই ডিরেকশনেই যাও, ওইখানে উপরে উঠলেই প্লাস ওয়ার্ক আর নিচে গেলেই হচ্ছে মাইনাস ওয়ার্ক। আচ্ছা ধরো একটা অবজেক্টের উপর 2টা ফোর্স যদি কাজ করে তখন কি হবে? এটা লাস্ট ফিজিক্সের, তারপর আমরা জেনারেল ম্যাথে যাব। তো ধরো একটা অবজেক্ট এখানে আছে, সেই অবজেক্টটাকে গ্র্যাভিটি টানতেছে নিচের দিকে, ঠিক আছে? আর ধরো আমি কোনো একটা সুতা দিয়ে এটাকে একটু উপরের দিকে উঠায় রাখছি, মানে একদম উঠাই নাই, জাস্ট একটু টেনে ধরছি আর কি। আর আরেকটা সুতা দিয়ে এই দিকে টান দিতেছি, তো এই ফোর্সটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন,
আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তা এখন আমার কোশ্চেন হচ্ছে যে আর এটা হচ্ছে কি ওর ওয়েট। তো এই অবজেক্টের উপর টোটাল কয়টা ফোর্স কাজ করতেছে দেখো তো। বাট আসলে কিন্তু আরও একটা কাজ করতেছে, ওটা আমি আঁকি নাই, সেটা হচ্ছে যে রিয়াকশন ফোর্স। এটা যে ফোর্সের চ্যাপ্টার বলছিলাম না, সারফেস রিয়াকশন দেয়, ওইটা আমরা আঁকি নাই। মানে আমরা আসলে এই রিয়াকশন আর ওয়েট এগুলো সবসময় মানে বাদ দিয়ে আঁকি। যখনই একটা অবজেক্ট সারফেসে থাকে তখন বেসিক্যালি তার ওয়েট আর রিয়াকশন কি ক্যান্সেল হয়ে যায়, তাই না? যেমন এই অবজেক্টটা এখন আমার হাতের উপর আছে, তার মানে এখানে ওয়েটও আছে, রিয়াকশন আছে, ওই দুটো ক্যান্সেল হয়ে গেছে। যদি ক্যান্সেল না হতো এটা তো এখানে থাকতো না, যদি ক্যান্সেল না হতো এটা নিচের দিকে নামতো, ঠিক আছে? তো এখানে তোমার আমরা ওয়েট আর রিয়াকশনটা বাদ দিয়ে চিন্তা করবো আপাতত। এখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে 20 নিউটন আর একটা হচ্ছে 10, বাকি সব ক্যান্সেল আউট হয়ে গেছে, চিন্তা করো। এখন এইখানে এই অবজেক্টটার উপর টোটাল এই অবজেক্টটা এইভাবে টানার কারণে, মানে একটা অবজেক্ট আমি খুব হেভি একটা অবজেক্ট আমি উপরের দিকে একটা টান দিছি, আবার এইদিকেও একটা টান দিছি, তো দেখা গেল অবজেক্টটা এই দিকে 5 মিটার সরে আসছে। সো আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান। সো দুইটা ফোর্স আছে, দুইটার জন্য আলাদা আলাদাভাবে আমরা ওয়ার্ক বের করে অ্যাড করে দিব। এখন বলো তো এই ফোর্সটা কত ওয়ার্ক করছে এখানে? 10 নিউটন, যেটা ওর ওয়ার্কটা কত? 0, তাই না? পারপেন্ডিকুলার আর মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি পারপেন্ডিকুলার হয় তখন ওয়ার্ক কত? 0, মানে যে 10 cos 90, মানে 10 ইন্টু 5 ইন্টু cos 90, বা একবারে বলতে পারো 0। আর এই ফোর্সটা কত ওয়ার্ক করতেছে, এই যে এইটা, তোর জন্য 20 ইন্টু 5 ইন্টু cos 45, ঠিক আছে? বুঝছো? সো এটা কত আসবে? এটা আসবে 100√2, না এটা আসবে হচ্ছে 50√2। বুঝছো? সো এখন মানে তুমি যে কোনো ধরনের ফোর্সের জন্য ওয়ার্ক বের করতে পারবে। আমরা আরেক ধরনের ওয়ার্ক নেক্সট দিন দেখব, সেটা হচ্ছে স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক। স্প্রিং ফোর্সটা সবাই একটু বাসায় রিভাইজ দিয়ে এসো, ঠিক আছে? ওই যে F = kx এটসেট্রা, ওইগুলো একটু রিভাইজ দিয়ে এসো। আমরা ওইটার মানে একটা স্প্রিং টেনে লম্বা করলে কত ওয়ার্ক করতে হয় সেটা বের করবো। একটা স্প্রিং টানতে তো অবভিয়াসলি একটা ওয়ার্ক করতে হয়, তাই না? অ্যান্ড এটার মজার একটা অ্যাপ্লিকেশন তোমরা দেখছো, যে খেলনা বন্দুকগুলো দেখছো না? তো সেইখানে কি হয়, আমরা একটা স্প্রিং এরকম টান দেই, তো স্প্রিংয়ের ভিতর যখন টান দেই তখন একটা ওয়ার্ক করতেছি, আর ওই ওয়ার্কটা ট্রান্সফার হয়েছে কার মধ্যে? স্প্রিংয়ের মধ্যে। তো স্প্রিংটা এখন কম্প্রেসড অবস্থায় আছে, তো ওই স্প্রিংয়ের মধ্যে এখন পোটেনশিয়াল এনার্জি জমা আছে। আমি যখন এটা আবার রিলিজ হইতে দিব, ওইটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, অ্যান্ড সামনে যে অবজেক্টটা থাকবে বা বুলেটটা থাকবে সেটা একটা হাই ভেলোসিটিতে বের হয়ে আসবে, ঠিক আছে? তো আমরা নেক্সট দিন হচ্ছে স্প্রিং ওয়ার্ক পড়বো। তো তোমরা বাসায় একটু স্প্রিংটা পড়বা, যে স্প্রিংয়ের জন্য ওয়ার্ক কীভাবে, মানে স্প্রিংয়ের ফোর্সটা কীরকম ছিল। তো স্প্রিংটা পড়ে এসে আমরা স্প্রিং ওয়ার্ক দেখব। এই চ্যাপ্টারটা ছোট, এত বেশি বড় না। ফোর্স চ্যাপ্টারটা আসলে অনেক বড়, বাট এইখানে আসলে আমাদের এই চ্যাপ্টারটা ওভারঅল খুবই ছোট। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি জেনারেল ম্যাথ স্টার্ট করতেছি।